এই ভিডিওটা দেখার পরে আপনি ওই ট্রেডার হবেন যে ট্রেডার মার্কেট এইভাবে ওপেন করার পরে 1 মিনিটের মধ্যে বলে দিবে যে প্রাইস এইখান থেকে কোথায় যাবে। প্রাইসটা কি এইখান পর্যন্ত যাবে না প্রাইস এইখান পর্যন্ত আসবে, প্রাইসটা কোথায় যাবে, নেক্সটটা কোথায় হবে, এইটা আপনি দেখার সাথে সাথে 1 মিনিটের মধ্যে আপনি বলে দিতে পারবেন। এইটা আপনি কিভাবে বলতে পারবেন সেইটা আজকের এই ভিডিওতে একটু লম্বা হবে। আপনার যদি সময় এখন না থাকে দেখার জন্য, আপনি যখন সময় পাবেন তখনই এটা দেখার জন্য বসবেন, রাইট? তো একদম সিরিয়াসলি দেখার জন্য বসবেন। আর যদি এর আগের ভিডিও না দেখে আসেন, একটা সিরিজ হচ্ছে, এই পুরো সিরিজ যদি না দেখে আসেন ওইগুলোর থেকে দেখা শুরু করবেন আগে, দেন এইখানে আসবেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এইটা আগে কিভাবে মার্ক করে, এবং সাথে সাথে এইখানে আপনি কিভাবে স্নাইপার এন্ট্রি নেবেন। স্নাইপার এন্ট্রি বলতে এইখানে এন্ট্রি নেবেন, এইখানে স্টপ লস হবে এতটুকু 0.5 0.3, কিন্তু আপনার টার্গেট হবে কত? 3%, 4%, 5%। তো এইটা বোঝার জন্য আপনি যত স্ট্র্যাটেজি আছে সবগুলো বাদ দিতে হবে। ইন্ডিকেটর দুনার সর্বপ্রথম জীবনে যদি কোনো কিছু বাদ দিতে চান ট্রেডিংয়ে, তাহলে সর্বপ্রথম ইন্ডিকেটর বাদ দেবেন, ওইটাকে লাথি মারবেন, ওইটাকে গুল্লি মারবেন। দেন আপনি সর্বপ্রথম শেখার চেষ্টা করবেন আসলে প্রাইসটা কিভাবে মুভ হয়। যে কোনো মার্কেটে যাওয়ার আগে ইন্ডিকেটর বসাবে না। ইন্ডিকেটর বসাইলে কি হয়, আমিও জীবনে সব থেকে বেশি ইন্ডিকেটর, আমার চার্ট ইন্ডিকেটরে ভরে থাকতো। আপনার থেকে ইন্ডিকেটর আমি বেশি ইউজ করছি। আপনি যখন ইন্ডিকেটর ইউজ করেন তখন কি হয়, এই ইন্ডিকেটর এর দিকেই চোখ যায়, আপনি প্রাইস কোথায় যাচ্ছে এইটা চোখ যায় না। ইন্ডিকেটর ইএমএ কততে আসলো, এই আরএসআই, বুলিঞ্জার ব্যান্ড, এইগুলাতেই আপনার চোখ যায়, কিন্তু প্রাইসটা আসলে কিভাবে মুভ করতেছে, কোথায় গিয়ে কিভাবে কি করতেছে, এইগুলো আপনার চোখে পড়ে না। আমি বরাবরই একটা কথা বলে আসছি যে প্রাইস মুভ অনলি when supply and demand happen, comes to supply and demand। আসল মুভটা হয় সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের জায়গাতে। আর এটা কখন হয়, যখন বায়ার এবং সেলারের মধ্যে ইমব্যালেন্স ক্রিয়েট হয়। আর ওই ইমব্যালেন্সটাই কোথায় ক্রিয়েট হবে এটা আমাদের বুঝতে হবে। কোথা থেকে প্রাইসটা ফল করবে, কোথা থেকে প্রাইসটা আবার আপ মুভ দেবে। এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে যে ফলটা করলো, এই কোনো জায়গাতে থামলো না কেন, এত জায়গা ছিল থামলো না কেন, এইগুলো আমার দেখার দরকার নাই, কিন্তু যেখানে থামলো সেইখানে কেন থামলো এইটা যদি আপনি জাস্ট খেয়াল করেন তাহলে ইউ উইল বি দ্য লিডার অফ দিস মার্কেট। দেখেন এই জায়গায় থামার বিষয় আছে, দেখতে পাচ্ছেন এটা এই এই যে পুরোটা মুভটা হয়েছে, এই এত বড় যে মুভ এইখান থেকে এইখানে, এইখান থেকে এখানে যে 4% মুভ দিছে, এটার গুড়া কোথায়? মানুষ বলে না শিকড়ে, মানুষ ঘুরে ফিরে তার শিকড়েই যায়, রাইট? ওই শিকড়টা ছিল এইখানে, তাই এইখানে প্রাইসটা আসার পরে এইখান থেকে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এটা কতখানি যাবে এইটা আপনি কিভাবে বুঝবেন? এইটা বুঝবেন মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের মাধ্যমে। ওইগুলো আমরা পরে বুঝবো, আগে অন্তত বুঝি আসলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডটা আসলে কিভাবে কাজ করতেছে, ওইটা আগে বুঝি। এবং আজকের ভিডিওতে আমরা মার্ক করা শিখবো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। এক ভিডিওতে আপনি মাস্টার হয়ে যাবেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের, এবং আপনি এইটা ট্রেড নেবেন। আপনি 14 গোষ্ঠী ইন্ডিকেটর বাদ দিবেন, আপনি সব বাদ দেবেন, আইসিটি এমসিটি যত আছে, এসএমসি পৃথিবীর যত, সব বাদ দেবেন, এবং আপনি এক্সাক্ট বটম ধরতে পারবেন, প্রাইসের এক্সাক্ট বটম, এবং এক্সাক্ট আপনি টপে বিক্রি করতে পারবেন যদি এইটা বুঝতে পারেন। তো প্রথমে আমরা একবার সাধারণভাবে বুঝি যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডটা বুঝবো কিভাবে। আর আগে আমরা বুঝি যে ডিমান্ডটা বুঝবো কিভাবে, যে আসলে ডিমান্ডটা কোথায় হচ্ছে, সাপ্লাইটা কোথায়, রাইট? এইটাই আমরা ধরেন যে এই যে বললামই তো, যে এই যে এইখান থেকে প্রাইসটা হচ্ছে এইদিকে আমার দেখার দরকার নাই যে এইখান থেকে প্রাইস এইখানে কি করছে, দেখেন এতখানি জায়গা, এইখানে কোনো মানে আছে? আমি একটু হাইলাইট করি, রেক্ট্যাঙ্গেল নিই,
এই যে এতখানি যে প্রাইস লাভ পাইছে, সরি, এই যে এতখানির ভিতরে যে প্রাইসটা দৌড়াদৌড়ি করছে উপরে নিচে গেছে, এইগুলোর কোনো মানে আছে? এইগুলো কি বলে? কনসলিডেশন। এইগুলো তো আমার পড়ার দরকার নাই। তবে হ্যাঁ, যারা কি করেন হচ্ছে যে কি বলো এটাকে, স্ক্যাল্পিং করেন, তাদের জন্য এটা বেস্ট জায়গা। এখানে দেখেন প্রত্যেক যখন কনসলিডেশনে থাকে তখন বেস্ট। প্রত্যেকবার আপনি জাস্ট এইখানে অর্ডার এই লিমিট অর্ডার দিয়ে রাখবেন, এইটার নিচেই আপনার হচ্ছে যে স্টপ লস দিয়ে রাখবেন, আর টার্গেট সবসময় এই সাপ্লাই জোন, পরবর্তী সাপ্লাই জোনে দিয়ে রাখবেন। আপনি 1:3 কোনো ব্যাপারই না, চোখ মুজে হবে। যতক্ষণ না যতক্ষণ এই কনসলিডেশন চলতে থাকবে ততক্ষণ আপনার প্রফিট হতে থাকবে। লস হলেও খুবই ছোট। আপনি যদি প্রফিট করেন $10, আপনার হচ্ছে যে এসএল থাকবে অনলি $1, $1.5, $2, তার উপর হবে না, কিন্তু প্রফিট হবে আপনার $10। এগুলো পরের বিষয়, এগুলা জানার জন্য আমি কোর্স লঞ্চ করবো, সব ফ্রি শিখাবো না। তবে অন্তত আমি যেটা শিখাচ্ছি এটা ধরে আপনি অন্তত প্রফিটেবল আগে হন, দেন আমি আপনাকে, আপনি প্রফিটেবল হন, আপনি টাকা ইনকাম করেন, দেন আপনি আমার কাছে আসেন, রাইট? তার আগে দরকার নাই। ওকে, আমি ইউটিউব এই যে শিখাচ্ছি এটার অবশ্যই উদ্দেশ্য থাকবে। এক হতে পারে যে আমি পপুলারিটি চাই, বা আমি যে এটা করি মানুষের রেকগনাইজেশন, আর দ্বিতীয়ত অবশ্যই টাকা কামানোর একটা, অবশ্যই আমি এইখানে কোনো কি বলে লুকাচুরি কোনো কিছু নাই। আপনি ইউটিউবে যত ইনফ্লুয়েন্সার দেখেন, যত যে কেউ ইউটিউবে আসে, তাদের উদ্দেশ্য অবশ্যই টাকা কামানো হয় থাকে, অবশ্যই অবশ্যই। দ্বিতীয়ত তাদের রেকগনাইজ, যাতে তাদেরকে মানুষ চিনে, রাইট? তো এটা আপনার মাথায় রাখতে হবে। ফ্রিতে কেউ শেখাবে না, ফ্রিতে শেখাবে ঠিক আছে, তাদের ভ্যালুটা, তাদের যে নলেজটা আছে ওইটার জন্য আপনাকে শেখাবে। যে ফ্রি আমি শেখাচ্ছি, আমি ফ্রিতে শেখাচ্ছি, তার মানে আমার নলেজটা আছে, তাকে প্রুভ করছে, দেন তারা আপনাকে কোর্সে যাবেন। অবশ্যই এটা সুন্দর একটা বিষয় যে আপনি আগে জানেন যে আপনি যার কাছে শিখতেছেন সে আসলেই ওইটা আপনাকে শেখাতে পারবে কিনা, আপনাকে দেখে টাকা নিচ্ছে। একটা বিষয় জানেন, আপনি কোর্স যদি কিনেন 5,000 10,000 টাকা দিয়ে কিনেন, এইটা কিন্তু শুধু আপনার লস না। আপনি যদি ভুল শিখেন, আপনার ওই 5-10 হাজার টাকা না, আপনার 50-1 লাখ টাকা আপনি ওই ট্রেড করে লস করবেন। তো আপনার লস শুধু ওই 5,000 10,000 না, এই কোর্স কিনে আপনার লস আরো অনেক বেশি। আপনার সাইকোলজি নষ্ট হবে, আপনি মার্কেট থেকে উধাও হয়ে যাবেন। ওকে, সব বাদ। ওকে, তো এই যে এতখানি হলো, এতখানি লাফালাফি করলো, এইখানের কোনো মানে নাই, এখানের কোনো রেজাল্ট নাই। রেজাল্ট কোথায় বুঝতে পারবো? যখন এই মুভটা দিল, দেখেন এইখান থেকে শুরুটা হয়েছে। আসলে এইখান থেকে আমাদের মাথা লাগানোর কথা, বা এইখান থেকে আমাদের নজর দেওয়ার কথা। কারণ কি, এইটাই যেই জায়গায় যেখান থেকে ব্রেকআউট দিছে, এবং এইটা আপ মুভ আছে, প্রাইসটা উপরের দিকে গেছে, কনসোলিডেশন করে 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 রিটেস্ট করে করে উপরের দিকে গেছে। তাহলে কি হলো দাঁড়ালো, এই যে পুরো মুভটা, এখান থেকে এখানে 4% মুভটা, এটার গুড়া কোথায় কোর কোথায়? এই জায়গা। তার মানে কি, এইটাই সেই জায়গা যেখানে আমাদের বিগ প্লেয়ার এন্ট্রি করছিল। এই জায়গাগুলোতে বিগ প্লেয়ার এন্ট্রি করে, বাট আসল মুভটা কোথায় থেকে আসছিল? এইখান থেকে। তার মানে কি, এইখানে বিগ প্লেয়ারের পেন্ডিং অর্ডার এখনো পড়ে আছে। আমি আর আগের ক্লাসেও বলছিলাম, এইটাই জাস্ট এইটুকুই আপনার বুঝতে হবে, বিগ প্লেয়ার আসলে কিভাবে অর্ডার পাঞ্চ করে, কিভাবে তার এক্সিট করে। এই যে দেখতে পাচ্ছেন এত বড় বড় ক্যান্ডেল, এইগুলাতে কি মনে হচ্ছে আপনি সেল করলে এই ইথিরিয়ামে আপনি এই 10-20-50 হাজার ডলার সেল করলে এরকম বড় বড় ক্যান্ডেল হবে? অসম্ভব। এইখানে মিলিয়ন মিলিয়ন ডলারের বিক্রি হয়েছে, দেড়শো এত বড় ক্যান্ডেল হয়েছে। আর মিলিয়ন ডলার আমার আপনার কাছে থাকে না, আমরা মিলিয়ন ডলার ট্রেড করি না। এগুলোকে করে বড় বড় ইনস্টিটিউট করে। তাছাড়া এত বড় ক্যান্ডেল অসম্ভব। এই 1% ক্যান্ডেল নিচে নামানোর জন্য না হলে এখানে এই $5 মিলিয়ন এইখানে সেল অর্ডার ছিল, না হলে এইটা জীবনে এত বড় ক্যান্ডেল হবে না। ওকে, তাহলে কি হলো, যেইখান থেকে প্রাইসটা মুভ দিল, সেই সেই জায়গার সেইটাই হচ্ছে যে আমাদের আসল ডিমান্ড জোন। এইগুলা প্রত্যেকটা ডিমান্ড জোন। এই যে দেখতে পাচ্ছেন যেইখান থেকে সেলার নিচে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু আবার এইখানে বায়ার উইন হয়েছে, সেই প্রত্যেকটা জায়গা কি ডিমান্ড জোন। কিন্তু এই সবগুলা ডিমান্ড জোনের গোড়া কোথায়? এইটা। তার মানে এইখানে ধরেন যে $2 মিলিয়ন কিনতে চাইছে বিগ ইনস্টিটিউট, তার অনলি
$1 মিলিয়ন কি হয়েছে, অর্ডার পেন হলো এক্সিকিউট হয়েছে, মানে কিনতে পারছে, আরো $1 মিলিয়ন এখানে পড়ে আছে। তো ভবিষ্যতে যখনই প্রাইস এখানে আসবে তখন কি করবে, এই প্রাইসটা আবার আপমুভ দেওয়ার চেষ্টা করবে। দেখেন আপমুভ আপমুভ দিচ্ছে। এইটা কখন কাজ করবে কখন কাজ করবে না এটা আমরা বুঝবো, টাইম ফ্রেমে গেলে আমরা বুঝতে পারবো যে কোন সময় এটা কাজ করবে কোন সময়। এইগুলো তো ছিল ডিমান্ড জোন, এইগুলো কেন কাজ করেনি, এগুলো সবগুলো ডিমান্ড জোন, এইগুলো কেন কাজ করেনি, এটা কেন কাজ করতেছে, এইগুলো আমরা বুঝবো। ওকে, তার মানে যেইখান থেকে প্রাইসটা মুভ দেয় সেইটাই আমরা বলবো ডিমান্ড জোন। ওকে, তার মানে এইটা ডিমান্ড জোন, এইটাও ডিমান্ড জোন, এইটাও ডিমান্ড জোন, কিন্তু এটার সব থেকে স্ট্রং ডিমান্ড জোন কোথায়, এইটা, এই জায়গাটুকু। এখন সাপ্লাই, তাহলে আমরা বুঝতে পারলাম ডিমান্ড জোন কিভাবে মার্ক করব, যেইখান থেকে প্রাইসটা মুভ দিবে, যেইখান থেকে বড় একটা মুভ দিবে, যেইখান থেকে প্রাইস উপর দিকে যাচ্ছে, ওইটার নিচেই সব থেকে বড় পেন্ডিং অর্ডার থাকে, ওইটাই সব থেকে বড় ডিমান্ড জোন। আর সাপ্লাই জোন কোথায়, এইটা তো আরো সহজ, যেইখানে গিয়ে প্রাইস থামছে, থামার পরে বড় একটা মুভ দিছে এক্সক্লুসিভ ক্যান্ডেল দিয়ে, এক্সক্লুসিভ ক্যান্ডেল দিয়ে যেখান থেকে মুভ দিছে, এই যে এইগুলাতেও কিন্তু দেখেন কি নাম ছিল, এইখানে সাপ্লাই আছে, এইখানে সাপ্লাই আছে, কিন্তু এইটা কি একদম নিচে নামছে, একদম কি এই দুই তিনটা, আগের দুই তিনটা কি করছে, ডিমান্ড জোন ভাঙছে, ভাঙতে পারেনি, এটা আবার উপরের দিকে গেছে। কিন্তু এই একটা জায়গা, এই একটা জায়গা যেইখান থেকে প্রাইস এই যতগুলা ডিমান্ড জোন ছিল সবগুলো ভেঙে ফেলছে, সবগুলো ভেঙে ফেলছে, আছে কিছু, কিচ্ছু না। তার মানে কি, যেইখান থেকে প্রাইস অনেকগুলো ডিমান্ড জোন, দুই একটা ডিমান্ড জোন ভেঙে ফেলে এবং একটা বড় বড় ক্যান্ডেল দিয়ে, বা বড় ক্যান্ডেল হোক আর ছোট ক্যান্ডেল হোক, ডিমান্ড জোন যখন ভাঙতে থাকে, ওইটার উপর যেইখান থেকে শুরু হয় সেইটাই হয় আসল সাপ্লাই জোন। তার মানে আসলে এটার সাপ্লাই কোথায়, এই জায়গায়, এটার গোড়া হচ্ছে যে কোর হচ্ছে এইটা, এর হচ্ছে যে কি শিকড় এইখানে। তার মানে ভবিষ্যতে এই যে এইখান থেকে লাফালাফি করতেছে, এই যে উপরে যাওয়ার চেষ্টা করতেছে, এ সর্বোচ্চ কোথায় যাবে, এই পয়েন্ট পর্যন্ত আসবে। এইখানে আসার পরে সে অবশ্যই একটা ডাউনফলের দিকে আসার চেষ্টা করবে। এইখানে যে ধরেন যে এখানে $5 মিলিয়ন যে একজন বড় ইনস্টিটিউট সেল করতে লাগছিল, সে সব সেল করছে তা না, বা সেল করে থাকলেও এইখানে যখন আবার বড় ইনস্টিটিউট বাই করতেছে, এইখান পর্যন্ত নিয়ে যাচ্ছে, তাহলে এইখানে কি তারা সেল করবে না, অবশ্যই সেল করবে, রাইট। তার মানে যেইখান থেকে প্রাইসটা শার্প মুভ দিচ্ছে, বড় বড় ক্যান্ডেল করে, ছোট ছোট ক্যান্ডেল করে, বা দিচ্ছে, মানে এক কথায় সবগুলো রুলস ব্রেক হচ্ছে। এই যে এতক্ষণ কি রুলস ছিল, উপর দিকে যাচ্ছিল, নিচের দিকে যাচ্ছিল, আবার উপর দিকে যাচ্ছিল, কিন্তু এই একটা জায়গা যেখান থেকে সব রুলস ভেঙে আবার নিচের দিকে আসা শুরু করছে, যেইখান থেকে ওটা শুরু করছে সেইটাই হলো আমাদের সাপ্লাই জোন। বুঝতে পারছেন কি না, আবার বোঝাবো, লাইভে আসেন। আরো একবার বলি, তাহলে কি হবে, ছোট্ট একটা জিনিস, খুবই সিম্পল, আমরা অনেক কঠিন করে ফেলি। আমিও যখন প্রথমে এই কি সাপ্লাই ডিমান্ড শিখতেছিলাম, এত কঠিন করে বলে ইউটিউবাররা, বিশেষ করে এই ইন্ডিয়ান ইউটিউবার, অনেকে অনেকে ভালো বোঝায়, অনেকে আবার এত সব কঠিন করে বোঝায়, আর বলে যে হচ্ছে যে সাপ্লাই ডিমান্ড আগের মতো কাজ করে না। ইটস ওয়ার্ক, এভরি টাইম ইটস ওয়ার্ক। পৃথিবীতে যত স্ট্র্যাটেজি আছে, আমি প্রত্যেকবার বলছি যে প্রত্যেকটা স্ট্র্যাটেজি সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরই নির্ভর। আপনার কি মনে হয় এই জায়গাগুলোতে বড় বড় ইনস্টিটিউট কিনতে পারবে? বড় বড় ইনস্টিটিউট তার ওই 20,000 $50,000 কিনে না, তারা কিনে $1 মিলিয়ন। $1 মিলিয়ন এইখানে কি $1 মিলিয়ন অন্য কেউ বিক্রি করবে? এইখানে কোন পাগলে, এইখানে যদি সে কিনতে চায়, এখানে এখানে কি কেউ কি বিক্রি করবে? অসম্ভব। এই $1 মিলিয়ন বিক্রি করবে এইখানে, মানুষ পাগল হয়ে যাবে যখন, এই ভাই আরো প্রাইস নামবে 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 নামবে, এইখানে তো ভয়ে বিক্রি করে দেবে, এইখান পর্যন্ত, এইখানে তো অর্ধেক বিক্রি করে দিছে। এইখানে আসার পরে যদি এইখানে যদি ডাউনফল আসে, এইখানে কেউ সাহস পাবে না যে এইখানে ওই পজিশনে, এইখানে যারা কিনছিল এইখানে সবাই বিক্রি করে দিছে, এই জায়গাতে সবাই বিক্রি করছে, এই জায়গাগুলো তো কিনছে বড় বড় ইনস্টিটিউট। বড় বড় ইনস্টিটিউট এক জায়গায় কিনে না, কিন্তু তারা যেই মেন জায়গাটা সব থেকে বড় অর্ডার থাকে, সেটা হচ্ছে কোর জায়গাটায়, যেইখান থেকে তাদের পেন্ডিং অর্ডার আগে ছিল, সেই জায়গা থেকে তারা অর্ডারটা, তাদের মেইন অর্ডারটা, কারণ এইগুলোতে অত বেশি বাই অর্ডার পায় না। মানুষকে প্যানিক না করলে তারা সেল করতে চায় না, তো প্যানিক হলে তো তারপর সেল করব, নাহলে তো আমরা সেল করবো না, রাইট। আর আমাদের বড় সেল অর্ডার যদি ওই 10 জনে 20 জনে সেল করলে হবে না, তো অন্তত 10,000 জনে 1,000 করে সেল করলে $1,00,000 হবে, রাইট।
তখনই তো না বড় ইনস্টিটিউট কিনতে পারবে। তারা যদি এই $10-20 হাজার তারা তো হবে না, তো তারা কিনে সবসময় একদম বটমে এবং বিক্রি করে টপে। হ্যাঁ, তো কি হলো, আমাদের যেইখান থেকে প্রাইসটা মুভ দিল সেইখানে আমরা সেইটাকে বলবো আমরা ডিমান্ড জোন, এবং যেইখান থেকে শার্প ফল হচ্ছে নিচের দিকে নামতেছে সেইটাকে বলবো আমরা সাপ্লাই জোন। এবং ভবিষ্যতে প্রাইস যখনই এইখানে যাবে একটা চেষ্টা করবে ডাউনে আসার, রাইট? ডাউনে আসে সাধারণত, আমাদের অত টেনশন করার দরকার নাই। তো তাহলে আমরা কি করবো, আমরা সবসময় কিনবো একদম ডিমান্ডে এবং সাপ্লাই গিয়ে বিক্রি করব। বলতে পারেন যে ভাই এখন তো লিকুইডিটি কাজ করে, সবসময় লিকুইডিটি সুইপ হয়ে এটা হচ্ছে যে তারপরে মুভ দেয়। অসম্ভব, সবসময় করে না এটা। আমরা আমরা যখন চার্ট দেখবো তখনই বুঝতে পারবো যে কোন সময় ট্র্যাপ করতেছে, কোন সময় ট্র্যাপ করতেছে না, এইটাও বোঝা যায়। সবসময় মার্কেট ট্র্যাপ করে না, আবার সবসময় মার্কেট এত সুন্দরভাবে মুভও দেয় না। এই যে এইখান থেকে যে গেল প্রত্যেকবার এখানে যাবে না, কোনো কোনো সময় এইগুলা সব ভেঙে এইগুলা এদের সবাইকে উধাও করে তারপর এটা আফুন দিবে, সেটাও বোঝা যায়। সমস্যা কি, আমরা তো আমাদের স্টপ লস তো খুবই ছোট হবে, আমাদের 3-4টা স্টপ লস নিলে সমস্যা নেই। এত বড় মুভ আমরা যে ক্যাপচার করব, এই যে 4% মুভ ক্যাপচার করব, এটার জন্য আমাদের 1% এসএল, 0.5%-এর দুইটা এসএল নিলে 1% হয়, তাও আমরা 1:3 আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকবে, রাইট? তো আমাদের তো কোনো ইস্যু নাই, এসএল নিব, সমস্যা কি? আমাদের ট্র্যাপ করুক, ট্র্যাপ করার পর আবার আমরা হচ্ছে যে দেখে তারপরে আমরা করব, এন্ট্রি নেব। ওকে, তাহলে কি হলো বুঝতে পারলেন কি, যে যেইখান থেকে প্রাইসটা উপরের দিকে যাচ্ছে সেইটাই আমাদের এই যে সব টাইম ফ্রেমে এটা কাজ করবে, সব টাইম ফ্রেমে এটা সেম। 1 ডে নেন, 1 উইক নেন, সবগুলাতে 1 উইকই নেই, যেইখানে যাবেন সেইখানে ইট উইল ওয়ার্ক। দেখেন এই যে শার্প করছে এইখানে, এইখানে কি ছিল, এইখান থেকে প্রাইসটা এত বড়, দেখেন 12% মুভ দিছে। তো প্রাইসটা 12% মুভ দেওয়ার পরে এক ক্যান্ডেল 12%, উইকলি ক্যান্ডেল তো 12% না, তারপরে দেখেন কত পার্সেন্ট দিছে, 21% মুভ দিছে। 21% মুভ দেওয়ার পরে প্রাইসটা কিন্তু শুরুটা হয়েছিল কোথায়, এর গুড়া কোন জায়গায়, গুড়া হচ্ছে এই জায়গায়। তো প্রাইসটা আবার দেখেন এইখানে যখন আসছিল তখন আবার কত পার্সেন্ট দিছে দেখেন। আপনারা যারা ইনভেস্টিং করতে চান তারা এইগুলা শিখলে আপনার লাইফ উইল চেঞ্জ। আবার ওই 22%ই আপনি দিছে, কত সহজ। মার্কেটে সবসময় এইভাবে কাজ করে। কিন্তু আমরা তো বেশিরভাগই ট্রেড করি, রাইট? যারা ইনভেস্টিং করে তাদেরও নলেজ দরকার আছে। প্রাইসটা আবার যখন এইখানে আসবে আপনার কি মনে হয় আবার মুভ দিবে না? আসবে নাকি সেটা পরের বিষয়, যদি আসে, আপনি যদি সুযোগ পান তাহলে কেন কিনবেন না এখানে? এইখানে কিনবেন, এইখানে স্টপ লস থাকবে, এইটুকুই। যদি স্টপ লস চলে যাওয়ার পরে আবার যখন এইটা কোনো ট্যাপ করে আবার চলে যাবে তখন আবার কিনবেন, সমস্যা কি? সমস্যা তো নাই, 2-1 বার স্টপ লস যাবেই। কিন্তু আপনি যখন টার্গেট পাবেন আপনার অ্যাকাউন্টের অবস্থা অন্যরকম হয়ে যাবে। $2,000 অ্যাকাউন্ট 2-4টা ট্রেডের পরে আপনার $4,000 হয়ে যাবে, এরকম হবে। আপনি যখন বড় টাইম ফ্রেম নেবেন, আমি তো ওইটাই নিলাম, মান্থলি নিলে আপনার মাথা খারাপ হয়ে যাবে টার্গেট দেখার পরে, রাইট? তো সব জায়গায় কাজ করে। তার মানে কি হলো, যেইখান থেকে প্রাইসটা আপ মুভ দিল, এই যে আপ মুভ দিল, তার মানে এইখানে অনেক পেন্ডিং অর্ডার আছে। এইখানে যখনই আসবে, পেন্ডিং অর্ডার নাও থাক, যখনই আবার ভবিষ্যতে এখানে প্রাইস আসবে, মানুষের ইন্টারেস্ট বাড়বে। আমাদের মতো সবাই বোকা না, ইনস্টিটিউট বোকা না, তারা এইখানে কিনবে, অসম্ভব। তারা সবসময় এইখানেই কিনবে। প্রাইস আমাদের তাদের তাদের আমাদের মতো ফোমো নাই, ফেয়ার অফ মিসিং আউট নাই, যে এই ভাই প্রাইস উপরে যাচ্ছে কিনতে হবে না, অসম্ভব। তারা দরকার হয় নিউজ একটা বানাবে, দরকার ট্রাম্পে এই $50 মিলিয়ন দিয়ে বলবে তুমি একটা পোস্ট করো, টুইট করো, বা যেভাবে হোক তারা করবে, তারা প্রাইস নিচে নিয়ে আসবে বড় বড় ইনস্টিটিউট যারা আছে। কিন্তু তারা উপরে কোনোদিনই বাই করবে না, অসম্ভব। আর উপরে বাই করবে কিভাবে? উপরে তো বাই করার জন্য সেলারই নাই, বিক্রি করার জন্য মার্কেটের কাছে তো টাকা নাই। কেউ বিক্রি করলেই, আমি বিক্রি করলেই তো বড় ইনস্টিটিউট কিনতে পারবে, কারণ এই উপরে তো উপরে কেউ কিনবে না। তো উপরে মানুষ সেল করবে, উপরে বড় বড় ইনস্টিটিউট সেল করবে, কেউ তো কিনবে না। কিনবে এইখানে এইগুলো জায়গাগুলোতে, নিচের জায়গাগুলোতে। বলতে পারেন যে ভাই এইখানে তো বাই সেলিং হয়, এইখানে হয়, এইখানের এই জায়গাতেও যখন আসবে তখন ওইটার বটম যেটা থাকবে ওইখানেই কিনবে, ওইটা আপে গিয়ে কিনবে না, অসম্ভব। ওকে,
তার মানে প্রাইস উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাওয়ার পরে নিচে যেইখান থেকে উপরের দিকে গেল ওইখানে পেন্ডিং অর্ডার থাকে, ওইখানে যখন আসে তখন বড় বড় ইনস্টিটিউট কিনে। তাহলে ওইখান থেকে কিনে তাহলে কি হবে, ওইটা হচ্ছে যে আপনার ডিমান্ড জোন। ডিমান্ড জোন, এটা হচ্ছে ডিমান্ড জোন। এইখানে যখন আসবে তখন আবার প্রাইস উপরে যাবে। কিন্তু আবার যেইখান থেকে প্রাইসটা কি হয়েছে, ডাউন গেছে, ওইখানে যখন আবার যাবে প্রাইস কি করবে, আবার চেষ্টা করবে ডাউন আসা। দেখেন এইখানের প্রাইস আসার পরে দেখেন এইখানে কি নটাঙ্গি করতেছে, দেখেন এইখানে যতবার আসছে এইটা একটা আসছে, দেখেন কত পার্সেন্ট নিচে নাম ছিল। এটা টাচ করার পরে এই যে সাপ্লাই জোন টাচ করার পরে মোটামুটি 5%, আবার এটা গেছে আবার নিচের দিকে আসছে, কিন্তু এখন প্রাইসটা একটা আপ মুভ ট্রেন্ডের মধ্যে আছে তাই উপরের দিকে যাচ্ছে। কিন্তু এইটা পুরোপুরি চেষ্টা করতেছে যে নিচের দিকে নামাবে, নিচের দিকে নামাবে, নিচের দিকে নামাবে। প্রথমে এই যে এইটা হচ্ছে যে আসল সাপ্লাই জোন, আমার মার্ক করাই আছে। এইটা সবসময় চেষ্টা করতেছে নিচের দিকে নামানো। দেখেন প্রত্যেকবার কয়বার গেছে, 1 2 3 4বার গেছে, 4বার নিচের দিকে নামাইতেছে। আবার দেখেন কত বড় ক্যান্ডেল দিছে, 4% 5%-এর মতো। বুঝতে পারলেন তো নাকি? এইটাও যদি বুঝতে না পারেন ভাই আবার ভিডিও দেখেন, আর না হলে আমাকে মেসেজ দিন, টাকা 5,000 দিন, আমি আপনাকে লাইভে শেখাবো। ওকে, হ্যাঁ, জোক অফ দ্য পার্ট। ওকে, এইটা অন্তত আমার বুঝতে পারছেন মেবি, রাইট? এখন কি বোঝানো যায়, এখন এন্ট্রিটা কোথায় করবেন, এক্স্যাক্ট পিন পয়েন্টটা কোথায় করবেন, যে এই জায়গায় এন্ট্রি করবো ভাই, আমার এই জায়গা থেকে আপ দিতে হবে, এই জায়গায় এন্ট্রি করবো, এইখান থেকে আপ দিলে দিবে, না হলে আমার সাথে সাথে স্টপ লস শেষ হয়ে যাবে। কিন্তু আপ দিলে, সেই রকম আপ দিলে, এটা র্যান্ডম না। এটা আপনি 100 বার করলে 70 বার বা 80 বার ঠিক হবে আপনার। যে 80 বার ঠিক হবে, 80 বার শুধু শুধু ঠিক হবে না, 1:5, 1:10, 1:20 হবে। মানে $1 রিস্ক নিলে $10, $20 প্রফিট হবে। ওকে, সেইটা বোঝার জন্য আমরা কি বুঝলাম, 1 আওয়ার টাইম থেমে যায়, মজা হবে না। এত বড় এক ঘন্টায় 2.5% একটা ক্যান্ডেলে, মাথা ঠিক থাকে? এইখানে কি রিটেলার ঢোকার সাহস পাবে? এই এত বড় এই 2.5% কি এই কোনো রিটেলার করতে পারে, ক্যান্ডেল বানাতে পারে? অসম্ভব। দেখেন কি হলো, প্রাইসটা এইখান থেকে মুভ দিল, এইখান থেকে মুভ দিয়ে এত বড় র্যালি করলো, রাইট? তার মানে কি এইখানে আমাদের এতটুকুতে, এটা আমরা ডিলিট করে দিই, চলেন একদম এক্সাক্ট দেখায়, একদম একদম কিন্তু সবগুলো ড্রয়িং কেটে দিই। এই এখন কিন্তু একদম জায়গা মতো ভিডিও আসতেছে, রাইট? এটা খুব মনোযোগ দেবেন এখন। ওকে, এইখান থেকে যে মুভটা দিল এত বড়, ঠিক আছে, এত বড় যে মুভটা দিল, এইটার শুরু কোথায়, এইখানে, এতখানিতে এটার শুরু, ঠিক আছে, এতখানিতে এটার শুরু কোথায়, এটার গুড়া কোথায়, এইখানে এতটুকুতে। তো প্রাইস যখন কি বললাম, এইখানে যখন আসবে তখন একটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো এইখানের কোন জায়গাটায় আসলে বেশি অর্ডার আছে এইটা আমাদের বুঝতে হবে। এই জায়গাটুকুর আমরা অর্ডারটা কোথায় বসাবো এবং এসএলটা কোথায় হবে এটা আমাদের আগে জানতে হবে। তো এই জায়গায় আমি এর আগে বলছিলাম বেস ক্যান্ডেলে আপনার হচ্ছে যে আপনি অর্ডারটা বসাবেন, আর আপনার এসএলটা কোথায় হবে, ওই ক্যান্ডেলের নিচে। আপনার অর্ডারটা লাগবে কোথায়, ডিলিট করে যাবো, ঝামেলা করতেছে, এটাও ডিলিট করি তো। ওকে, আমাদের অর্ডারটা কোথায় হবে, বেস ক্যান্ডেল। এই যে এইগুলো তো বেস ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, যে এইখান থেকে প্রাইসটা নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু ওইখান থেকে আবার আপ মুভ দিচ্ছিল। তা আমাদের অর্ডারটা হবে এই ক্যান্ডেলের বডিতে। আমাদের অর্ডারটা যেইখান থেকে প্রাইসের আপ মুভটা দিছে, ওই ক্যান্ডেলের আগের ক্যান্ডেলের রেড ক্যান্ডেল হোক আর গ্রিন ক্যান্ডেল হোক, ওইটার বডিতে, এই যে এই বডিতে হবে আমাদের এন্ট্রি। আর আমাদের স্টপ লসটা হবে জাস্ট ওইখানের ওই জোনটার নিচে, এইখানেও দিতে পারেন। আর যদি আরও বেশি সেভ হতে চান তাহলে এইখানে দিতে পারেন, তখন আপনার কি হবে, একটু রিস্ক টু রিওয়ার্ড রেশিও কম হবে, কিন্তু অ্যাকুরেসি অনেক বেশি হবে। আমি আপনাকে সাজেশন দিব আপনি এইখানেই আপনার স্টপ লস রাখবেন। আবার যদি এইখানে এটা ফেল করে তখন আবার এইখানে প্রাইস অ্যাকশন দেখে তারপর এন্ট্রি নেবেন। অনেক সময় কি হয়, এই যে দেখেন এই আপনাকে ট্র্যাপ করে তারপর যাবো, ওই ট্র্যাপ করবে তখন আপনি সেটা দেখে বুঝবেন। কিন্তু মোস্ট অফ দ্য টাইম কি হবে, এই জায়গা থেকেই আপ দিবে,
দেখেন এই জায়গা থেকে আপ দিচ্ছে, এইটা এখনো ব্রেক করতে পারেনি, এটা ব্রেক করা অনেক কঠিন। ব্রেক করলে কি হবে, শুধু আপনি ব্রেক করতেছেন না, এখানে বড় কোনো ইনস্টিটিউটও তার লস হচ্ছে। এটা ব্রেক করা মানে কি, তখন সে কন্ট্রোল করতে পারবে না। এইটা যদি ব্রেক হয়, এইখানে যে বড় বড় ইনস্টিটিউট কিনতেছে ভাই, তাদেরও তো লস হবে, তারাও তো তাহলে লস হবে। তারা কি চাবে যে এটার নিচের দিকে আসুক? তখন তো আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, রাইট? তো তারা চাইবে যে এখন প্রাইসটা উপরের দিকে নিয়ে যেতে। তাই আমরা তাদের সাথে চলবো। আমাদের এন্ট্রিটা হবে এই বেস ক্যান্ডেলের বডিতে, আর এক্সিটটা হবে ওই জোনটার, ওই জায়গাটার কি একদম লোতে, উইকে, রাইট? আপনি চাইলে আরও, এটা 1 আওয়ার টাইম ফ্রেমে আসেনি। আমরা এটা চাইলে এই দেখতে পেলাম যে এই পুরো মুভটা হয়েছে এইখান থেকে, তার মানে এইটার আমাদের সব থেকে বেশি অর্ডার এতখানিতে আছে। এখন যদি চান আরও কম স্টপ লস নেবো, আরও এসএল কম করব, তাহলে কি হবে, আরও টাইম ফ্রেম ছোট নিয়ে আসতে হবে। 15 মিনিট আসেন, তাহলে দেখেন এই স্টপ লসটা আরও ছোট হয়ে যাবে। এখন স্টপ লস কত হচ্ছে দেখেন, মোটামুটি অনলি 0.36। চিন্তা করা যায়, আপনি $3.4% আপনার টার্গেট, আর আপনার স্টপ লস অনলি 0.36। চিন্তা করা যায় 10x। তাহলে রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত হয়, একটা চেক দিয়ে দিই চলে। ভালো লাগতেছে? এরকম কি ভিডিও কোনোদিন ইউটিউবে পাইছেন? আই ডোন্ট থিঙ্ক সো, পাবেনও না। আরো অনেক জিনিস আছে এরকম পৃথিবীতে, খুঁজতে হবে। রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত চেক করেন, 1:9.77। মানে কি, আপনি এরকম আরো 9টা, যদিও স্টপ লস যায় এরকম আপনি ট্রেড নিয়ে, তারপরেও আপনি ইউ উইল বি প্রফিটেবল ট্রেডার। আপনার কি মনে হয় কোনো দিনও আপনি এইরকম স্ট্র্যাটেজি ফলো করে 9টা আপনার এসএল যাবে? আপনার এখানে 60-70% এমনিতে আপনার উইন রেট হবে। অত দূর না নিলে আপনি আরো সেফ জোনে খেলতে চাইলে আপনি এইখানে ইয়ে করতে পারেন, এইখানে এসে একটু নটাঙ্কি করবে। তারপরে আপনার 1:8 এতটুকু নিতে হবে, এই ক্যান্ডেলটুকু আপনার নিতেই হবে, এতটুকু। এই একটা ক্যান্ডেল নেবেন না। আচ্ছা, এটা গেল। তাহলে আমাদের আরো যদি ছোট করতে চাই, আপনি যদি বলতে পারেন যে আরো ছোট নেব, আরো ছোট, এইটারও সলিউশন আছে, চলেন। তখন আমরা কি করবো, আরো লোয়ার টাইম ফ্রেমে যাব। আমরা 15 মিনিটে যাই। আমরা তখন বললাম কি এইখান থেকে আপ মুভটা হয়েছে, তারও এইখানে যখন লোয়ার টাইম ফ্রেমে আসলাম 15 মিনিটে, তখন কি দেখলাম যে এইখান থেকে না, প্রাইসটা মুভ দিছে এই জায়গা থেকে। এইটাই হচ্ছে যে মেন জায়গা। আমরা এইটুকু নিতে পারি, যদিও এত কম নিলে অনেক সময় আমাদের কি হবে, আমাদের স্টপ, অনেক সময় অর্ডার পাঞ্চ হবে না, মানে অনেক সময় অর্ডার আমরা মিস করব, ট্রেড মিস করব। এই এতটুকু হলে আমার মনে হয় আপনি এইখানে নেওয়াই ভালো। এত এত ছোট স্টপ লস যদি কোনো সময় বড় হয়, তখন কি করবেন, এইখানে দেখবেন যে আরো ছোট জায়গায় কোথায় ডিমান্ড, এই যেখান থেকে মুভটা আসছে আসল মুভটা, আপনি এটা চাইলে এইটুকু নিয়ে আসতে পারেন, এই যে এই রেড ক্যান্ডেলটা নিয়ে আসতে পারেন। এখানে আসার কথা আসছিল মেবি, তাহলে দেখেন এই যে এইটি, তাহলে আপনার স্টপ লস কত হচ্ছে, 0.27। $1,000 $2.5 মতো। এই ধরে কি বলে, ফি ধরে আপনার $3 যেতে পারে, ফি ধরে এক্সচেঞ্জে। আর আপনার টার্গেট কত, $1,000 সর্বনিম্ন কি $40। চিন্তা করা যায়। অলরেডি আপনাকে দেখেন 1:2 কত আপনার রিস্ক টু রিওয়ার্ড দিচ্ছে, দেখেন দেখেন এই যে আমি ইয়ে করলাম, এইখান পর্যন্ত আসছে, দেখেন এইখান থেকেই মুভটা দিছে, দেখেন এইখানে আরো একটু নিচে আসছিল, বাট এতটুকু তো সহ্য করাই যায়। দেখেন রিস্ক টু রিওয়ার্ড অলরেডি কতখানি হচ্ছে, দেখেন আমি দেখাই। এইখানে আমরা এন্ট্রি যদি নিতাম, আমাদের স্টপ লস এই যে আমাদের মার্ক করা আছে এইটুকু, আর আমাদের অলরেডি কতখানি দেখেন রে ভাই, এইদিকে অলরেডি এই পর্যন্ত প্রাইস আসছিল, অলরেডি 1:2 হয়ে গেছে। মানে আমরা যদি এই $10 রিস্ক নিই, এইখানে অলরেডি $20 হয়ে গেছে। কিন্তু এতটুকু কেন আমরা এক্সিট করবো, আমরা তো এক্সিট করবো এইখানে এইখানে এইখানে,
এইটাই যেইখানে, এইটাই সেই জায়গা যেইখান থেকে দেখেন এইখানে একটু চেষ্টা করছিল, কিন্তু এই জায়গায় একটু চেষ্টা করছিল। দেখেন এই যে ইয়া দেখতে পাচ্ছেন, এই যে এই ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, কি ডোজি ক্যান্ডেল না কি বলে, আমি ক্যান্ডেল স্টিক জানি না ভাই, পড়ছি অনেক মনে থাকে না। এইগুলার দরকার পড়ে না, এইগুলা ইটস নাথিং, ইটস নাথিং। কিন্তু এইটুকু বুঝতে পারছেন যে এখানে যে ফাইট হয়েছে, কিনছে বিক্রি করছে, দেখেন এখানে, এখানে কি বডি আছে? বডি নেই, তার মানে কি এগুলোকে বলে বেস ক্যান্ডেল। আমার কারেন্টটা চলে গেছে, একটু আমি ল্যাপটপে সুইচ করি, ওয়েট। আশা করি এইটুকু সহ্য করবেন। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করেন ভাই, সাবস্ক্রাইব মাস্ক্রাইব কিছু না। আমি লাইভ করতে পারতেছি না, লাইভ যে ট্রেডিং দেখাবো আপনাদের, ওইটাই তো করতে পারতেছি না। 50 সাবস্ক্রাইবার নিচে লাইভ ট্রেডিং করা যায় না, তো ওইটা দেখেন করা যায় নাকি, সাবস্ক্রাইব করা যায় নাকি, করলে তো ভালো হয়। ফেসবুকে করতে পারেন, ফেসবুকে 100 লাইক লাগে, 100 ফলোয়ার লাগে লাইভ ট্রেডিং করার জন্য। ওকে, ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবেরও, ইউটিউবের সার্চ করলে পেয়ে যাবেন আমার নাম ট্রেড উইথ শামস, ফেসবুকেরও ওই একই নাম পেজে। ওকে, কি বলছিলাম তাহলে, যে আমাদের আমরা এইখানে দেখাচ্ছিলাম, এইটাই এই জায়গা যেখানে কি ফাইট কতখানি হয়েছে দেখেন, বিক্রি কিনা বিক্রি কিনা বিক্রি সমান হয়েছে, দ্যাটস ওয়াই তো এখানে কোনো বডি নাই, এখানে বডি নাই। এইটা জায়গা যেইখান থেকে প্রাইসটা শার্প ফল করছে, এইখানে যখন বায়ার হারাই গেছে, বায়ার আর নাই, সেলার যখন এইখানে অনেক বেশি পাওয়ার হয়েছে, তখন তো এই এত বড় ক্যান্ডেল দিয়ে নিচে নামছে। তার মানে কি ভবিষ্যতে যখন আবার এইখানে যাবে, তখন আবার প্রাইস নিচে আসবে। তো আমরা সবসময় এইরকম জায়গাতে আমাদের টার্গেট রাখবো। আমরা যদি আরও সেফ খেলতে চান তাহলে এটার একদম উইকে রাখবেন, তাহলে আপনার টেনশন থাকবে না। রাইট, এই পর্যন্ত আসবে আশা করছি। ঠিক আছে, তাহলে আমাদের এন্ট্রি হবে একদম কি, এই যে ডিমান্ড জোন যেখান থেকে প্রাইসটা একদম এক্স্যাক্ট মুভটা দিছে, আর আমাদের এই টার্গেটটা হবে যেইখান থেকে শার্প ফলটা আসছে, এই জায়গাতে। রাইট, এইটাই হচ্ছে এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডটা মার্ক করার বেস্ট ওয়ে। এখন বলতে পারেন যে ভাই অনেক সময় তো এটা কাজ করে না, অনেক সময় এটা কাজ করে না, কাজ করে না বিকজ অফ আপনি টাইম ফ্রেমটা জানেন না। টাইম ফ্রেম অ্যানালাইসিস ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখেন প্রাইস, কি বললাম যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড থেকেই প্রাইসটা রিয়েক্ট করে। তো এখন একটা কয়েন, একটা প্রাইস আসতেছে আপনার ওয়ান ডে টাইম ফ্রেমের সাপ্লাই জোন থেকে। এই যে দেখতে পাচ্ছেন এটা আসতেছে কোথায় থেকে, ওয়ান ডে টাইম ফ্রেমের সাপ্লাই জোন থেকে। তো এটা কি আপনি এই 10 মিনিটের 15 মিনিটের ক্যান্ডেলে এই ডিমান্ড জোনে কি এটা কাজ করবে? অবশ্যই না। যেই প্রাইসটা ওয়ান ডে টাইম ফ্রেমের সাপ্লাই জোন থেকে আসতেছে, ওইটাকে ধরার জন্য আপনাকে অন্তত 1 আওয়ার টাইম ফ্রেমের আপনার অ্যানালাইসিস করতে হবে। আর আর সব থেকে বেস্ট হয় ওয়ান ডে টাইম ফ্রেমের যেই সাপ্লাই ডিমান্ড জোন আছে ওইখান থেকে আপনি ওইটাকে ধরতে। এইটার ওয়ান ডে টাইম ফ্রেমের, দেখেন এই ওয়ান ডে টাইম ফ্রেমেরও এক্স্যাক্টলি এইখানেই ডিমান্ড জোনটা আছে। কারণ দেখেন এর আগে যেইখান থেকে এই যে শার্প ফলটা হয়েছিল, এইটার আসল যে উপরে যে আপ মুভটা দিছে এইটার পরে শার্প মুভ, এই ডাউন ফলের পরে ওইটা কোথায়, এইটাই সেই জায়গা। তো আবার ভবিষ্যতে কি বললাম, ভবিষ্যতে যখন আবার এই জায়গায় আসবে তখন কি করবে, একটা আপ মুভ দেওয়ার চেষ্টা করবে। যদিও এটা এখনো উইকলি টাইম ফ্রেম থেকে আসতেছে, তারপর একটা ডাউন আপনার কি আছে, আপ মুভ আছে, এটা হতে পারে। এখন এই এই জায়গাতেই আমরা কি, আমরা যদি ওয়ান ডে টাইম ফ্রেমে যদি সাপ্লাই ডিমান্ড ইয়ে করি তাহলে আমাদের ইয়াটা বেশি হবে, আমাদের স্টপ লসটা অনেক বেশি হবে। আমরা ওয়ান ডে টাইম ফ্রেমের যদি নিই তাহলে আমাদের ইয়া হতো এইখানে, এন্ট্রি হতো এইখানে, আর স্টপ লস হতো এইখানে। এত বড় নেওয়ার দরকার নেই, আমরা ওয়ান ডে টাইম ফ্রেমের এই ইয়াটা নিব। আমি কি বলছি, যে এই যে মুভটা হয়েছে সরি ফর ল্যাঙ্গুয়েজ, মুভটা হয়েছে, ওই মুভটার আগের যে ক্যান্ডেলটা, ওই যে বেস ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলটার বডিতে হবে আমাদের কি এন্ট্রি।
আর ওই ওই ক্যান্ডেলটার নিচে নিচে আমাদের হবে স্টপ লস। যদি ওয়ান ডে টাইম ফ্রেম নিয়ে আমাদের স্টপ লসটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমরা কি করব, এইটা প্রথমে মার্ক করব, ওয়ান ডে টাইম ফ্রেমের এই বডিটা আর এইটার ইটা মাফ করো, হচ্ছে যে লোটা মার্ক করো। মার্ক করার পরে আমরা 1 আওয়ারে চলে যাব। 1 আওয়ারে যাওয়ার পরে যদি মনে হয় তাও স্টপ লস বেশি হচ্ছে, তাহলে আমরা 15 মিনিটে চলে যাব, দেন সেইখানে আমরা এন্ট্রি নেব। তাহলে আমাদের ইটা কি হবে, আমাদের স্টপ লসটা খুবই খুবই ছোট হবে এবং টার্গেটটা অনেক বড় হবে। কিন্তু এই এত ছোট নিলে আবার কি হবে, একটা সমস্যা কি হবে, আমাদের অনেক সময় এন্ট্রি হবে না, এন্ট্রি মিস হবে, রাইট? তো আমি বলবো শুরুতে এন্ট্রি মিস হোক, সমস্যা না, এন্ট্রি মিস হলে আপনার টাকা ফুরাচ্ছে না, টাকা নষ্ট হচ্ছে না, কিন্তু আপনার ভুল এন্ট্রি হলে আপনার টাকা নষ্ট হচ্ছে। আপনি মাসে যদি 10টা ট্রেড নিতে পারেন, ইটস ভেরি এনাফ। মানুষ তো এখানে প্রফিটেবল দূরে থাকা, মানুষ তো এখানে তাদের ক্যাপিটালই বাঁচাতে পারে না। ক্যাপিটাল যদি বাঁচে আপনার, আপনি যদি ক্যাপিটাল যদি বাঁচাতে পারেন 3 মাস, আপনি এখানে ইউ উইল বি দ্য লিডার অফ দিস মার্কেট। আপনি 90% উপরে চলে যাবেন। 90% লোক তো ক্যাপিটাল, তাদের যে ক্যাপিটাল নিয়ে আসে ওই ক্যাপিটালে রক্ষা করতে পারে না। আমিও পারিনি, রাইট? এটা কেউ পারে না, নতুনরা। ক্যাপিটাল রক্ষা করে সবচেয়ে বড়। তো আপনার অত এন্ট্রি দরকার নাই তো। আপনি ছোট্ট ছোট্ট এসএল নেবেন, একবার ছোট্ট ছোট্ট। আর একবার এসএল গেলে আপনার মাথা পাগল, আর আর আপনি ট্রেডই নেবেন না ওই দিনে এসএল গেলে। আমাদের সব থেকে বড় লস তখন হয় জানেন, এসএল নেওয়ার জন্য হয় না। লস তখন হয় যখন একবার এসএল যায়, তখন আবার ওইখানে আমরা ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করি, ওই ওই কয়েনে নেওয়ার চিন্তা ভাবনা করি, দ্যাটস ওয়াই আমরা আরও লস করি। ওই দিনে আমাদের লস হতো 0.3%, 0.5% আমাদের লস হয়ে যায় 5%, 3%। এই একদিনেই আপনার 3 দিনের প্রফিট শেষ। এটা করা যাবে না। তাহলে কি প্রথমে করতে হবে আমাদের ওয়ান ডে টাইম ফ্রেম, বা আপনি যদি ট্রেড নেবেন, আপনি ওয়ান ডে টাইম ফ্রেম ট্রেড নিলে কিন্তু আপনি ওই 1 ঘন্টায় আপনার টার্গেট হিট হবে না, ওইটা ওয়ান ডে 2 দিন 3 দিনই লাগবে। আর যদি কম টাইম ফ্রেমের স্ক্যাল্পিং এর জন্য আলাদা একটা ভিডিও দিব, চিন্তা ভাবনা করতেছি, ওটার জন্য আলাদা। বড় টাইম ফ্রেমে যাদের কি হবে, ওয়ান ডে টাইম ফ্রেমে দেখবেন যে কোথায় ডিমান্ড জোনটা আছে ওইখানে মার্ক করবেন, এবং ছোট একটা টাইম ফ্রেমে গিয়ে 1 আওয়ার 15 মিনিটে গিয়ে ওইটা আপনি এক্সিকিউট করবেন, রাইট? আর হচ্ছে যে টার্গেটটা যেখানে বললাম, আপনি ওয়ান ডে টাইম ফ্রেম থেকে ডিমান্ড সাপ্লাই জোনটা দেখে নেবেন, দেন আপনি একটু ইয়েতে যাবেন, মার্ক করে নেবেন এই সাপ্লাই জোন কোথায়। এটা এটা হচ্ছে সাপ্লাই, সরি আমার মনিটরটা মনে হয় নষ্ট হয়ে গেছে। ওকে, ক্লাস এই পর্যন্তই আশা করছি। আচ্ছা, এই সরি আমার মনিটরটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে মেবি। ওকে, তো এটা শেষ করি, যেটা বললাম ওই তোটুকুই। তো আপনার প্রথমে কি করতে হবে, আপনার ওয়ান ডে টাইম ফ্রেমের বায়াসটা দেখতে হবে, যেটা সরি ওয়ান ডে টাইম ফ্রেমে এসে আপনি কি করবেন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডটা মার্ক করবেন। তো আমরা তো স্পট করি, আমরা ফিউচার করি না, তাই আমাদের শর্ট করার কোনো অপশান নেই, আমরা কিনবো। ওকে, তো যখনই প্রাইসটা আপনি অ্যালার্ট দিয়ে রাখবেন এই জায়গায়, যখনই প্রাইসটা একটু উপরে অ্যালার্ট দিয়ে রাখবেন, এই বেস ক্যান্ডেলের উপরে এখানে অ্যালার্ট দিয়ে রাখবেন। ওকে, তো যখনই প্রাইসটা, এর আগে আমরা এই মার্কিংটা আগে করে রাখবো, লিখা রাখবো এখানে, মার্কিং এখানে লিখে রাখা যায় যে ওয়ান ডে ডিমান্ড জোন, ডিজেড লিখবেন, ডিমান্ড জোন হয়ে গেল, ওয়ান ডে ডিমান্ড জোন। ওকে, হয়ে গেল। তো প্রাইসটা যখন এইখানে আসবে, কি করবেন আপনি, ওই ছোট টাইম ফ্রেমে যাবেন, গিয়ে এইখানে দেখবেন এন্ট্রি। আর চাইলে আপনারা আগে থেকেই লিখে রাখতে পারেন, এই যে চাইলে এখান থেকে আমাদের এন্ট্রির জায়গাটা আমরা লিখে রাখতে পারি যে কোথায় এন্ট্রি নেব। ওকে, তার একটু উপরে আমরা স্টপ দিয়ে রাখবো, কি বলে, এই যে এইখানে ক্লিক করলে আপনি অ্যালার্ট দিয়ে রাখতে পারবেন। ওকে, অ্যালার্ট দিয়ে রাখলে এখানে যখন আসবে তখন আমরা এখানে এন্ট্রি দিয়ে স্টপ লসটা এতটুকু দিয়ে রাখবো, দিয়ে তারপর এটা ছেড়ে দেবো, এতটুকু আসা পর্যন্ত অপেক্ষা করবো। এই মাঝখানে কোথাও আমরা এক্সিট করবো না। এটা হতে পারে কিছু দূর যে আবার নিচে নামবে, আবার উপরে যাবে, এইগুলো দেখবো না আমরা। আমাদের টার্গেট সব সময় এই জায়গাতেই হবে। কিছু কিছু সময় আমরা আমাদের অর্ধেক টার্গেট হিট হওয়ার পরে এটা নিচের দিকে আসতে থাকবে, এগুলো আপনার আপাতত এগুলো টেনশন করার দরকার নেই। আপাতত আপনি টার্গেট সবসময় অতটুকুই রাখার চেষ্টা করবেন, ঠিক আছে, এতটুকুই। তাহলে কি হবে, আপনার সাইকোলজিটা ভালো থাকবে, এখন থেকেই সাইকোলজি স্ট্রং হবে। তো ভিডিওটা আরও 2-1 বার দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর
পারলে একটু শেয়ার করেন মানুষের কাছে। ওকে, মানুষের কাছে শেয়ার করার দরকার নেই, অন্তত আপনি অন্তত সাবস্ক্রাইব লাইক করেন। ওকে, ধন্যবাদ।